জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ প্রেমানন্দে জয় সত্য হরি। সত্যানন্দের যত ভক্তবৃন্দ আছেন তথা অন্যান্য সংখ্যের যত ভক্তবৃন্দ আছেন সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা ঠাকুরের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি। ঠাকুর শিক্ষা লাভ করেছিলেন বাল্য জীবনে, সে খুব সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের জন্য অল্প একটু জায়গায় তিনি শিক্ষা লাভ করেছিলেন। খালি বর্ণ পরিচয়টা পর্যন্ত তার শিক্ষা হয়েছিল, কিন্তু তিনি জীবনে যে একটু উচ্চ শিক্ষা লাভ করবেন তেমন হয়ে ওঠেনি। প্রথমে তার দিদি তাকে ভর্তি করে দিয়েছিল দক্ষিণ খালিয়া গ্রামের গোয়ালিবাবুর পাঠশালায়। সেখানে কিছুদিন পাঠরত অবস্থায় থেকে হঠাৎ দেখা গেল একদিন স্কুল ভেঙে গেল, আর পড়াশোনা হলো না। নিজের জীবনে শিক্ষার আলো প্রবেশ করতে পারল না। যে শিক্ষা তিনি লাভ করেছিলেন শ্রীমৎ গুরুচাঁদ ঠাকুরের স্থানে বসে, যে তিনি যে বলতেন নিজে খাও বা না খাও, ছেলে মেয়েকে স্কুলে দাও, তারা শিক্ষা অর্জন করুক, শিক্ষা অর্জন করলে তাদের শান্তি আসবে। জীবনের যত অজ্ঞানতা সেইগুলো যতক্ষণ দূর না হয় মানুষ ততক্ষণ শান্তির অধিকারী হয় না। তাই ঠাকুর শিক্ষা নিজে গ্রহণ না করতে পেরে মনে একটা আফসোস ছিল যে জীবনে কোনোদিন আমি এই শিক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করব। তাই যখন তিনি বাথানবাড়ি আশ্রম করলেন এবং বাথানবাড়ি থেকে অনতি দূরে একটা স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিলের মধ্যে, পদ্মবিলের মধ্যে, সেই স্কুলটাও অল্প দিনের মধ্যে সেইটাও কার্যকারী হলো না, ভেঙে গেল। তখন তিনি হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাওয়ার পরপরই চলে এলেন ভারতে এসে উল্টোডাঙ্গায় একটু জায়গা নিয়ে সেখানে আশ্রম করেছিলেন, কিন্তু সেইটা তত ফলবতী না হয় তিনি দেখলেন এত স্বল্প পরিসরের মধ্যে চলাফেরা অত্যন্ত কঠিন। তাই তিনি কি করলেন, বাগদা নামক স্থানে শালুয়ারদাড়িতে তিনি আশ্রম করেন। সেখানেও দেখা গেল বন্যার জল এসে সেই জায়গাটা প্লাবিত করে যায়, জনগণের খুব অসুবিধা হয়। তাই তিনি ভাবলেন একটু উঁচু জায়গার দরকার। সেই উঁচু স্থানটা হলো বাগদা আশ্রম, ওখানে নির্মাণ করলেন। বাগদায়ও বহু জায়গা ঠাকুরের দখলে রয়েছে। সেই বাগদা নরনারায়ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করে সেখানেও একটি স্কুলের ব্যবস্থা করবেন ভেবেছিলেন, কিন্তু সেই জায়গাটায় তিনি তেমন প্রতিষ্ঠা লাভ করতে পারেননি স্কুল বিষয়ে। তখন দণ্ডকারণের পাখানজোড় নামক স্থানে, মধ্যপ্রদেশের পাখানজোড় নামক স্থানে আশ্রমটা স্থাপন করেন তিনি, নরনারায়ণ সেবাশ্রমের শাখা। সেইখান থেকে তিনি দেখলেন যে এইখানে শিক্ষা ব্যবস্থা প্রচলন করা সম্ভব হবে। তাই নিজের যে পারিষদ, যে সকল ভক্তবৃন্দ অত্যন্ত ঘনিষ্ঠ, ঠাকুরের সঙ্গে সবসময় চলাফেরা করেন, সেই সকল ভক্তদের ঠাকুর ডাকলেন। যেমন ছায়াসঙ্গী শ্রী নীলকান্ত গোস্বামী, বীরানন্দ স্বামীজি, রামানন্দ ব্রহ্মচারী, তারপরে আশ্রমবাসী না হলেও যিনি আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে সবসময় জড়িত থাকতেন, তেমনি ধারা একজন মানুষ, একজন উন্নত মানুষ, তেজেন ডাক্তার মহাশয়, তেজেন সেন। তিনি খুব
সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, চতুর্দিকে সাহায্য তিনি করেছিলেন এবং সেইখানকার যে স্কুল পাখান্জরের স্কুল, সেই পাখান্জরের স্কুলের একজন রিটায়ার্ড মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই, তিনিও দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব নিয়ে এই যে আশ্রম স্কুল যেটা করা হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক তিনি প্রথম হয়েছিলেন। এই মিটিং অনেকবার হয়েছে, অনেকটা কার্যকারী হয়, আবার ভেঙে যায়। তাই এই ভেঙে যাওয়া গঠন হওয়া, ভেঙে যাওয়া গঠন হওয়া, এর মাঝখান দিয়ে সেই যে আশ্রম স্কুলটা প্রতিষ্ঠা লাভ করেছে, আজ তার নিদর্শন আমরা চোখের সামনে দেখতে পাই। আমরা এখানে ভিডিও ছাড়ার প্রাককালে অর্ণব মৌলিক বলে একজন বিশিষ্ট ভদ্রলোক, যিনি আশ্রম স্কুলে কিছুদিন ছিলেন, সেখানে অনেকদিন কাজও করেছিলেন, তাই বললেন যে দাদা, আপনি যখন ঠাকুরের সংঘের সমস্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যম দিয়ে পরিপ্রকাশ করছেন, তখন আপনার কাছে আমার একটা অনুরোধ, যেন এই স্কুলটাকে আপনি আলাদা করে একটা পর্বে, একটা এপিসোডে আপনি আমাকে দেখান বা সমস্ত জগৎবাসীকে দেখান যে ঠাকুরের শিক্ষার প্রতি কেমন আগ্রহ ছিল। তাই সেই দাদার কথাটা আমি মনে রেখেছিলাম, একবার ভিডিও করে এনেছিলাম, ভিডিওটা কোনো কারণে নষ্ট হয়েছে, ছবিগুলো আমি ঠিক রাখতে পারিনি। তাই আবার সেদিন যে রাস উপলক্ষে ঠাকুর শ্রী নীলকান্তের বাসভবনে ঠাকুর বাড়িতে রাস উপলক্ষে গিয়ে আমি সেই ছবিগুলো আবার সংগ্রহ করে এনেছি, আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরব এবং তার মাঝখান দিয়ে কিছু কিছু কথাও বলবো। হয়তো সব কিছুই আমি জানতে পারবো না, তবুও আপনাদের সামনে যতটুকু তুলে ধরতে পারি চেষ্টা করব। বালক বালিকাদের দেখলে মনটা খুব ব্যস্ত হয়ে ওঠে, কারণ আমিও একজন শিক্ষক, আমিও সরকারি ডিপার্টমেন্টে শিক্ষকতা করি। সেই শিক্ষক হওয়ার সুবাদে বাচ্চাদের দেখলে মনটা আনন্দে নেচে ওঠে। আজকে আমরা সেই পাখান্জরের পুণ্যভূমি পাখান্জরের নরনারায়ণ সেবাশ্রমে যাব, যেখানে ভক্তবৃন্দদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি প্রত্যক্ষভাবে, যদিও আমরা না দেখতে পারি, পরোক্ষভাবে তিনি যে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রত্যেক পলে পলে বিপলে তিনি যে প্রচার করেছিলেন, তার নমুনা আমরা পাই। এই যে সেই স্কুল, যে স্কুলটার রূপরেখা এখন অনেক বদলে গেছে। টিফিন হয়েছে, আমি ঠিক টিফিনের মুহূর্তে এসেছিলাম, তো তাই বাচ্চারা সব বেরিয়ে যাচ্ছে, দেখে কত ভালো লাগছে। ছোটদের সঙ্গে মিশে মনটাও যেন ছোট হয়ে যায়। যাই হোক, শিশু মনের অনেক কথা যা বুঝে পাই না, তেমনি শিশু মন নিয়ে আমি প্রবেশ করলাম শিশু নিকেতনে। আপনারাও আমার সঙ্গে থাকুন। এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই আশ্রমের নতুন বিল্ডিং তৈরি হয়েছে, স্কুল বিল্ডিং। আগে এত রম্য ভাবধারা ছিল না। আজকে আমাদের স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী মন প্রাণ দিয়ে আশ্রমের উন্নতি প্রকল্পে কার্যরত রয়েছেন এবং স্কুলটার এত পরিবর্তন এসেছে। হেডমাস্টার মশাই রয়েছেন। উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষার্থী, সমস্ত ছাত্রছাত্রী, স্বামীজীবর্গ,
সবাইকে আমি শ্রদ্ধা অঞ্জলি জানিয়ে দুই তিনটি কথা বলবো। এখানে আজকে থেকে হয়তো 50 বছর হয়ে অতীত হলো। এর আগে আমরা সত্যানন্দ বিদ্যানিকেতন যখন আমরা স্টার্ট করি, প্রথম এখানে প্রাইভেট স্কুল মাত্র একটি ছিল, রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশন প্রথম অধ্যায় থেকে এরা শুরু করেছিল। আমরা কয়েকটি লোক ছিলাম এবং আমাদের নরনারায়ণ সেবাশ্রম শিক্ষক যারা ছিল, শিক্ষক কর্মী আর বিভিন্ন ধরনের যারা বন্ধু ছিল, সবাইকে ডেকে এর ভিতরে উদ্যোক্তা ছিল ডাক্তার সেন, তেজেন সেন, নির্মল শর্মা হাই স্কুলের হেডমাস্টার ছিল। এই মিলে আমরা বলছি তাহলে আমরা মিডিল থেকে একটা স্কুলে স্টার্ট, যেহেতু রামকৃষ্ণ মিশনের প্রথম ছোট ছোট ছেলেরা প্রাইভেট সেকশন শুরু করেছে, তো আমরা যদি ওই ছেলেগুলি নিয়ে আমরা যদি ক্লাস 6 থেকে স্টার্ট দিই, তাহলে সেই ছেলে মেয়েগুলি বিশাল মানে ভালো রেজাল্ট করবে। এই ধারণা করে আমরা স্কুল স্টার দিয়েছে মাত্র প্রথম। সবাইকে বলার পরেও সত্য আমরা 3টি ছাত্র নিয়ে স্টার দিয়ে প্রথম। নির্মল শর্মা ছিল হেডমাস্টার, আরো দুজন ছিলেন। এই উদ্যোগটা আমরা যখন মিটিং করি সবাই চলে যাওয়ার পরে আর নিরাশা হয়ে বসলাম, স্কুল হবে না। আমরা 3টি রোগী করে কথাবার্তা বলে নির্মল শর্মা ডাক্তার সেন নিয়ে আমরা স্টার্ট দিলাম প্রাইমারি থেকে ক্লাস 6 থেকে। আস্তে আস্তে সেই স্কুল বিশাল পরিকার মধ্যপ্রদেশ ছিল, ছত্তিশগড় ছিল না। সেই মধ্যপ্রদেশের ভিতরে আমাদের স্কুল মাধ্যমিকে সর্বশ্রেষ্ঠ ফার্স্ট হয়েছে। এডুকেশন অফিসার এসে উনি ক্লাস 11 ক্লাস আমাদের করে দিয়ে গেলেন, আমাদের কিছু করা লাগে না। আর তখন ছাত্র সংখ্যা ছিল 700, 750 ছাত্র সংখ্যা ছিল এই মিডিল স্কুলে। এই যে আমরা টিচার্স কমন রুমে প্রবেশ করেছি, হেডমাস্টার মশাই রয়েছেন, অন্যান্য শিক্ষিকাগণ রয়েছেন, সকলের সামনে উপস্থিত হতে পেরেছি। সকলের মনে একটা জিজ্ঞাসা, কেন আমি এই ভিডিও করছি। যাই হোক, স্বামীজির সঙ্গে আগে কথাবার্তা বলেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আমি প্রবেশ করেছি। বিভিন্ন রুমগুলো আমি দর্শন করছি, ছাত্রদের সঙ্গে দেখা হচ্ছে যে তারাও কত আনন্দ করে জয় সত্য হরি ধ্বনি উচ্চারণ করছে। খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। ঠাকুর প্রত্যেকটা মানুষের মধ্যে যেন তার এই শিক্ষার বীজ প্রবেশ করিয়ে দেন, ঠাকুরের কাছে আমি করজোড়ে নিবেদন করি। যে আমরা চলেছি, একটার পর একটা রুম আমরা দেখব, বাচ্চাদের সঙ্গে মিশব, কি আনন্দ। ছাত্ররা পড়ছে। এই যে যিনি প্রধান শিক্ষক ছিলেন তার ছবিটি। এই যে আমরা একটা রুমে প্রবেশ করলাম, কচিকাচার রুম, কত সুন্দর কথা বলছে, পড়ছে। ম্যাডাম রয়েছেন, তিনি পড়াচ্ছেন। আমি একটু ভিডিও নেব বললাম, তিনি রাজি হলেন। পাঠরত অবস্থায় তারা রয়েছে। কত সুন্দর ঠাকুরের নিত্য ধামে এই যে ভক্তগণ এসেছেন, নিত্য গীত, তার মধ্যে পড়াশোনা সব কিছু করছেন।
এই যে দৃশ্যপট, এইটা ধরা পড়েছিল এই পাঠরত অবস্থায় তারা কত আনন্দে আছে। জয় সত্য হরি বললাম, সঙ্গে সঙ্গে তারাও উত্তর দিল জয় সত্য হরি। প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে গেলাম, দেখতে পেলাম। এই হলো ঠাকুর সত্যানন্দের কৃপা। তার কৃপা এই সকল বাচ্চারা যেন ভবিষ্যতে কোনোদিন বিরাট বাচ্চায় পরিণত হয়। ঠাকুরের এই সকল কার্য দেখে আর ভক্তবৃন্দ যেভাবে উৎসবের সময় এসে মেলামেশা করে, সেই সকল দেখে চারণ কবি, দণ্ডকের একজন বিরাট চারণ কবি গৌরপদ সরকার, তিনি লিখেছিলেন, তোমার মিলন কুঞ্জে ভক্তবৃন্দে নৃত্য করে প্রেম আস্বাদন। তাই সত্যি দেখা যায় এটা যেন প্রেম আস্বাদনের জায়গা। এখানে সততই মানুষ হওয়ার প্রচেষ্টায় রয়েছে। সততই যেন তাদের মধ্যে একটা প্রেম, প্রীতি, সৌহার্দ্যবোধ সৃষ্টি হচ্ছে, জাগরিত হচ্ছে, সততা, সদ্ভাবনা, সৎচিন্তা। আমরাও কামনা করি ঠাকুরের এই যে প্রচেষ্টা, ঠাকুরের সেই প্রচেষ্টা যেন আমাদের মাধ্যম দিয়ে সার্থক হয়। আমরাও সকল ভক্তবৃন্দ যারা দেশে বিদেশে, নিকটে দূরে যেখানেই থাকি না কেন, সকলের মন যেন এই আশ্রমটার উন্নতির দিকে এগিয়ে আসে। সবাই যেন আমরা আনন্দে বিভোর হয়ে ঠাকুরের এই কথাগুলি শুনতে চাই, শুনতে পাই, দেখতে পাই তার আনন্দ নিকেতন। সেখানে এসে যেন মনের মাঝে আমাদের সকল ক্লান্তি, সকল হিংসা, নিন্দা, তমদম্ভ সব কিছু পরিসমাপ্তি হয়ে যেন ঠাকুরের সেই চতুর স্তম্ভের মধ্যে আমরা দাঁড়াতে পারি। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। জয় সত্য হরি। বড় বড় ছেলেরা বাগানে কাজ করছে, ফুল বাগিচার শোভাবর্ধন করছে, জল সারের ব্যবস্থা করছে। এইখানে এই বিদ্যানিকেতন তৈরি হওয়ার পরে বাগদা আশ্রমে একটা বিদ্যানিকেতন তৈরি হলো, সেখানেও খুব উন্নতি হয়। সেখানে উন্নতিমূলক কার্য হচ্ছে, রক্তদান শিবির হয়, এটা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানেও হয়ে থাকে। আমরা সেই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও দেখব। ধীরে ধীরে আমরা সব কিছুর দিকে অগ্রসর হতে থাকব। আপনারা আমার সঙ্গে থাকুন, কখন কি হচ্ছে দেখা যাবে। এই হলো ঠাকুরের সমাধি মন্দির। এই হলো মুখ্য প্রবেশদ্বার। এখান থেকেই প্রবেশ করে প্রথমেই ঠাকুরের
সমাধি মন্দির দৃষ্টিগোচর হয়। আমরা দেখছি কত ভক্তবৃন্দ সমবেত রয়েছেন এখন। আর এই যে দুই পার্শ্বে এখানে ফুল বাগানের ব্যবস্থা হচ্ছে। এখানে ফুলের রমরমা থাকবে। ঠাকুর যেখানটায় বসতেন গদিঘর, সেই ঘর এই গদিঘরে ঠাকুর বসে কত দুঃখী তাপী ক্লিষ্ট মানুষের পরামর্শ দিতেন, তাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলে তাদের মনের দুঃখ দুর্দশাকে প্রতিহত করতেন। সেই নিকেতন, এই হলো নাট মন্দির, সমাধি মন্দিরের সামনে এই বট গাছটা দেখা গেল। এই বট গাছ হচ্ছে সেদিনের সাক্ষী, যেদিন ঠাকুর সত্যানন্দ এই দণ্ডকে এসেছিলেন। এই হলো বট গাছ। ঠাকুর যে বট গাছকে নিয়ে বহু লীলা রয়েছে। এইটাই হলো ঠাকুরের শয়নকক্ষ। ঠাকুর এখানে বিশ্রাম নিতেন, এখানে থাকতেন। এসব ঘরগুলো সব কাঁচা মাটির ছিল। কাঁচা মাটি থাকলে ধীরে ধীরে কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে ধীরে ধীরে সেগুলো একটু পাকা রূপ নিচ্ছে, একটু পাকাভাবে তৈরি হচ্ছে। যাই হোক, আপনারা সবাই ঠাকুরের মতাদর্শ নিয়ে চলবেন, মনের আনন্দে, মনের খেয়ালে। আমিও আপনাদের সঙ্গে রইলাম। ঠাকুরের আরও অনেক তথ্য জানবার ইচ্ছা রইল। আর এই ভিডিওগুলির মাধ্যম দিয়ে ঠাকুরের লীলা, ঠাকুরের বাণীগুলো সবসময় বেরিয়ে যাচ্ছে। সব ভক্তরা এইগুলোকে গ্রহণ করতে চেষ্টা করছেন। আর আমিও সকলকে অনুরোধ করি, আপনারা সবাই এগুলো গ্রহণ করুন। ঠাকুরের এই চ্যানেলটিকে, সত্যানন্দ পরিবার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বিভিন্ন ভাই বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে সকলেই ঠাকুরের প্রসাদ থেকে বঞ্চিত না হন। ঠাকুরের এই লীলা কাহিনীর থেকে, ঠাকুরের এই যে উপদেশগুলো থেকে যেন কেউ বঞ্চিত না থাকেন, সে বিষয়ে আপনারা সবাই মিলে আমার সঙ্গে তৎপর হন। তাহলে আমাদের শ্রম সার্থক হবে। জয় সত্যহরি। ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন।